নির্বাচন পর্যন্ত চলবে যদি নির্বাচন হয়। যদি নির্বাচন হয় না, কেন এটা আমি বলছেন? কেন বলছি, নির্বাচন তো হবে, কিন্তু মানুষ এটা মনে করে যে কি হয় কি হয় মধ্যে এটাও আছে। মানুষ মনে করে যে নির্বাচনের আগে না জানি কি হবে, তারপর ওনারা থেকে যাবে, সবাই কিছুই বদলাবে না, এরকম মানুষের মনে একটা ধারণা আছে। এর অনেকগুলি কারণ আছে। একটি কারণ হচ্ছে যে ওনারা অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, যে সিদ্ধান্তগুলি বাস্তবায়নের জন্য মানুষ মনে করে যে তাদেরকেই প্রয়োজন। যেমন ধরেন মন্ত্রীদের ৯,০০০ বর্গফুটের একটা প্রস্তাব এসেছিল, যদিও পরে সমালোচনার মুখে সেটা বাতিল হয়েছে। কিন্তু এই প্রস্তাবটা যখন তৈরি হয়েছে, সচিব এটা উপদেষ্টাদেরকে না জানিয়ে করেছে। সচিব মনের ইচ্ছায় বা যে ডিপার্টমেন্ট থেকে প্রস্তাব এসেছে, তারা এটা কাউকে না জানিয়ে একা একা করে প্রস্তাব করে পাঠিয়ে দিয়েছে। এটাকে মনের আনন্দে করা যায় আপনি এতগুলা বাড়িকে ৯,০০০ বানাবেন? ওনারা মানুষের সমালোচনার মুখে এখন ওনারা ফেরত দিয়েছেন। তো এইরকম অনেক অনেক জিনিস আছে যেগুলো দেখে মানুষ ভাবছে। যেমন ধরেন ৩৫টি বোয়িং ক্রয়, মানুষ ভাবছে যে ওনারা না থাকলে বোয়িং তার আসবে না, বোয়িং না আসলে বাংলাদেশের যে বিমান এটা কোথায় কিভাবে উড়বে না, তাই না? তো ওনারা এতগুলা বোয়িং না কিনে কি করে যান? তুষার একটু সাপ্লিমেন্ট দেয়, এই যে পে স্কেলের প্রস্তাবনা এই মুহূর্তে, হ্যাঁ, তারপর এই মুহূর্তে একটা পে স্কেলের প্রস্তাব তারা দিয়েছেন। এই পে স্কেল তারা না থাকলে বাস্তবায়িত হবে? তাহলে তারা ভাবছে, সবাই মানুষ ভাবে তারা বলছেন যে এটা বাস্তবায়ন তারা করবেন না। না না, তাহলে যদি বাস্তবায়ন করবেনই না, তো তাড়াহুড়া করে পে স্কেলের ঘোষণাটা তারা দিবেন কেন? রাজনৈতিক সরকার দিবে, যারা বাজেট করবে তারা দিবে, তারা তো আগামী বাজেটটা তারা করবেন না। তাহলে পে স্কেলের প্রস্তাব তার আগেই কিভাবে দিয়ে দিচ্ছেন? আর যদি পে স্কেল এখানে বাড়াবেনই চিন্তা করেন, তাহলে গত বাজেটে প্রভিশন রাখেন নাই কেন? গত বাজেট তারা করেন নাই। সব লোককে নাদান ভাবে কেন? ওনারা পে স্কেল বাড়ানোর চিন্তাটা হয়তো মাঝখানে এসে করবেন। ওনারা জানতেন না গত বছর মুদ্রাস্ফীতি কোথায় ছিল, আর মুদ্রাস্ফীতির দোহাই দিয়ে ওনারা যদি পে স্কেল বাড়ান, তারপরে মুদ্রাস্ফীতি কোথায় যাবে সেই ব্যাপারে ধারণা নাই তাদের। সেটা নিয়ে তারা কোনো কথা বলছেন? আমি দেখলাম যার চালের কল আছে উনি বলছেন পদ্মা সেতু হওয়াতে চালের দাম বেড়ে গেছে। চালের দাম পদ্মা সেতু হওয়ার জন্য বাড়ে, এটা যদি উনি বলে থাকেন তাহলে সায়েন্টিফিক্যালি তাকে এটা প্রুভ করতে হবে। কিন্তু তাদের চালের কল আছে, বাংলাদেশের বৃহৎ চাল ব্যবসায়ী তাদের মধ্যে আছে। তো তাহলে চাল ব্যবসায়ী নিজে এসে বলে চালের দাম বেড়েছে সেতুর জন্য। তো সেতু না থাকলে চালের দাম কমতো, তাহলে সেতু বন্ধ করে দেই, ধরেন কিছুদিনের জন্য বন্ধ রাখেন, 2 মাস 3 মাস বন্ধ রাখলে তো চালের দাম কমে যাবে, সেতু নাই। এখন এই যে, কিন্তু ওনারা কি বোঝাতে চেয়েছেন? ওনারা বোঝাতে চেয়েছেন এটার পিছনে অনেক খরচ হয়েছে, সেই খরচ নাকি সরকার শোধ করবে, মানে দায় হয়েছে, ওই দায় পরিশোধ করতে গিয়ে নাকি মুদ্রাস্ফীতি হয়ে গেছে। এটাও তো সঠিক নয়। এই দায় পরিশোধের একটা বিরাট কাজ তো আমরা নিজেরা করছি, টোলের পয়সা থেকে দায় শোধ হওয়ার কথা। লোনটা হয়েছিল কোত্থেকে? লোনটা হয়েছিল সরকারের কোষাগার থেকে, এটা তো বিদেশ থেকে লোন হয় নাই। সরকার এটা পরে পরিশোধ করবে, এটা নিয়ে আমরা তখনই সমালোচনা করেছি যে এটা একটা বিরাট চাপ হবে। কিন্তু এই কারণে চালের দাম বেড়ে গিয়েছে, এটা বললে কি কেউ বিশ্বাস করবে? এটা কেউ বিশ্বাস করবে না। তারপরে বলেছেন টানেল বানানোতে চালের দাম বেড়ে গেছে। একটা জিনিস আমি আপনাকে বলি, কখনো কোনো কিছু যদি হয়ে যায় তাহলে ওইটাকে ভায়াবল করাটাই হচ্ছে যে পেয়েছে তার চ্যালেঞ্জ। এখন ধরেন পরমাণু চুল্লি, এটা থেকে বিদ্যুৎ হবে, এটাও আমি বললাম যে এটার জন্যই চালের দাম বেড়ে গেছে। বালিশের দাম ওইটার জন্য বেড়েছিল, আমাদের মনে আছে না? বালিশ কাণ্ড হয়েছিল ৭৬,০০০ টাকা। বালিশ তুলতে খরচ বেড়েছে। হ্যাঁ, এই জন্য কি বাংলাদেশে বালিশের দাম বেড়ে গেছে? বাড়ে নাই। ওই প্রকল্পের বালিশের দাম বেড়েছিল দুর্নীতির কারণে। কিন্তু এখন যদি আমি বলি যে এটা যে বেড়ে গেল এই জন্য আমাদের আর পরমাণু বিদ্যুৎ উৎপাদন করা ঠিক না, বা এটা খুব খারাপ কাজ হয়েছে, এটা করা যাবে না, এটা আমাদেরকে চালু করতে হবে, না হলে এটা বন্ধ রেখে এটা লোন শোধ করতে হবে। এখন এই যে সমালোচনামুখী যে চিন্তাটা, সেটা কারা করবেন? সেটা রাজনীতিবিদরা করতে পারেন। এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদের ভুল ধরার চেষ্টা করতে পারেন, কিন্তু ওনারা এত এফিশিয়েন্ট, আমরা আশা করেছিলাম তাদের এফিশিয়েন্ট যে চিন্তা ভাবনা, সেটা দিয়ে ওনারা আমাদেরকে এমন পরামর্শ দিবেন যে পরামর্শের কারণে দেশে বিনিয়োগে ভরপুর হয়ে যাবে, বাংলাদেশে বিদেশিরা চলে আসবে, আমাদের ভিসামুক্ত বিশ্ব চাই একসময় আন্দোলন ছিল, অন্তত আমাদের ভিসা পাওয়ার জন্য অনেক কম কষ্ট করতে হবে। আমরা দেখছি পুরো উল্টাটা ঘটছে। এখন যে কোনো নেগেটিভ কিছু ঘটলে যদি আমরা সেটা নিয়ে কথা বলি, এটাকে যদি ধরে নেওয়া হয় যে আমরা জুলাই আন্দোলনের বিরোধিতা করছি, কথাটা ঠিক না। বরং উল্টাটা, আমরা এটা বারবার বলছি এই কারণে যাতে ওই আন্দোলনের সুফল আমরা আগেই পাই, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই কাজটি হয়েছে মানুষের জীবনযাত্রাকে সহজ করার জন্য। কিন্তু আপনি এখন দেখেন মানুষের মনে, যে আপনি হয় হয় জিজ্ঞেস করলেন না, এই হয় হয় চিন্তাটা একই সাথে কিন্তু হাই হাই অবস্থাতেও আছে। কারণ বিনিয়োগ নাই, মুদ্রাস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, কর্মসংস্থান নাই, বেকারত্ব বেড়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিছু কিছু জায়গাতে গ্রস অনিয়ম এগুলোও দেখা গিয়েছে, যার মধ্যে একটা আমি বললাম যে উপদেষ্টা পদত্যাগ করে বাসায় বসে আছেন, যায় না। তো এরকম ঘটনা ঘটছে। এই সব কারণে মানুষের মনে চিন্তা হয়েছে ওনারা যাবেন, ওনারা থাকবে, ওনারা কোনো না কোনোভাবে থাকবে। এবং দেখেন গুজবে ভরে গিয়েছে ফেসবুক,
সেখানে এমন গুজব আমি আজকে সকালবেলা দেখেছি, এমনভাবে গুজবটা করে আপনি এক নজরে দেখলে আপনার মনে হবে সব ঠিক। সেখানে বলেছে যে এই অন্তর্বর্তী সরকার নাকি 6 মাস পর্যন্ত আরো ক্ষমতায় থাকবে, সব কাজ শেষ টেষ করে যাবে। টোটালটা গুজব, কিন্তু এই গুজবটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই গুজব ছড়ানোর যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশটা আগের সরকার তৈরি করেছিল, আওয়ামী লীগের সরকার। আবল তাবল কাজ করতে আর আপনি দেখবেন যে দুনিয়ার গুজব ছিল। তোমাদের একটা গুজব আপনার মনে আছে, রাসেল ভাইপার, মনে আছে আপনার? এটা কখনো বলার নয়, হ্যাঁ, সাপের ভয় সবার। হ্যাঁ। তো এই যে গুজব সৃষ্টির সেই পরিবেশ আবার কেন তৈরি হলো? আমাদের আপত্তি কিন্তু ওই জায়গাটায়। আমাদের কোনোভাবেই আপত্তি না যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ভুল শুদ্ধ হচ্ছে, এটা আপত্তি না। ওই পরিবেশটা তৈরি করাটা কে করছে? তাহলে এই পরিবেশটা বলে কি আওয়ামী লীগ করছে? আওয়ামী লীগ তো এখানে নাই, আওয়ামী লীগকে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের যারা গুজব ছড়াতো তারা এখন ভারতে গিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে। ফলে আওয়ামী লীগকে আপনি সরাসরি যদি দায়ী করেন, এমনকি আরেকটা মজার জিনিস বলা হয়েছে, আমি এটা বলি, আমি আমার সহ-আলোচকের কাছে যাই, সেটা হচ্ছে যে নির্বাচনকালীন যদি কোনো সহিংসতা হয় তাহলে দায়ী থাকবে আওয়ামী লীগ। বলেছে কে? স্বরাষ্ট্র না, বলেছে পররাষ্ট্র দপ্তর। এবং নির্বাচনকালীন সহিংসতা গতকালই হয়েছে, এটার মধ্যে কে কে আওয়ামী লীগ? তাই না? নাই তো। তাহলে এই সিদ্ধান্ত যারা নিয়েছিলেন যে ওদেরকে নিয়ে বৈঠক করবেন, না, এখনো জানা যাচ্ছে না যে পেছনে আসলে কে আছে। এটা তো এটা কি গুপ্ত? সুষ্ঠু মানে তদন্তের গুপ্ত পর সত্য। বলা যাবে। তাহলে এই যেটা আমার সহ-আলোচক একটু আগে বলেছেন শাহিন ভাই, যে ওইখানে যারা মিটিং ডেকেছেন তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবেন, অথবা এরকম মিটিং ডাকবেন না। এত বড় মিটিং কেন ডাকতে হবে যেখানে এত লোক আসতে হবে? 10 জন নেতা আসবে এবং তাদের মধ্যে সিদ্ধান্ত হবে যে আপনারা এইভাবে নির্বাচনের সময় আপনাদের নেতাকর্মীদেরকে পরিচালনা করবেন। আসন বিন্যাস ঠিক থাকবে। হ্যাঁ, এবং ওই 10 জনের জন্য সোফা থাকবে, 15 জনের জন্য সোফা থাকবে বা চেয়ার থাকবে, নাহলে মাটিতে বসবে সবাই। অসুবিধা কি? সবাই সমানভাবে বসলেই হলো। দুনিয়ার লোকজন সহ মারামারি করার জন্য যথেষ্ট পরিমাণে লোকজন নিয়ে ওইখানে হাজির হইতে দিবে কেন? এত লোকের সাথে মিটিং করা লাগবে কেন? ওনারা তো না, রাজনৈতিক নেতা না যে 500 জন লোক ডেকে তাকে বুঝাইতে হবে। উনি বুঝাতে যাবে কেন? উনি বুঝাই দিবে 10 জনকে, যে 10 জন ম্যাটার করে, তাই না? তাহলে এই যে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা মিটিং করেছিলেন, সাথে 2000 লোক নিয়ে গেলে ঠিক ছিল? অথবা তারেক রহমান যে ওনার সঙ্গে এবার এসে মিটিং করেছেন, সাথে